টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ অনেক খবর আছে, তার মধ্যে বিশেষ করে আজকে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডিপোর্টেশন নিয়ে ট্রাম্প প্রশাসনের যে ব্যাপক প্রস্তুতি আছে, কি প্রস্তুতি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সুখের বিষয়, তবে কাদের জন্য সেটাই হলো বড় কথা, যে গোল্ড কয়েনের বিনিময়ে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে এমনটি ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটা নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্তকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আজকে আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি জনাব মঈন চৌধুরী। অ্যাটর্নি মঈন চৌধুরী অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল প্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, রমাদান মুবারক সবাইকে। আপনাকেও রমাদান মুবারক। এবং আজকের এই প্রথম রোজার প্রথম রাত্রিতে, বিশেষ করে তারাবি একটু পরে, আপনি তারাবি পড়েই আমাদের সঙ্গে অনুষ্ঠানে বসেছেন, সে কারণে স্টুডিওতে আসতে পারেননি। এর জন্য আমরা ঋদ্ধ যে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি আপনার মাধ্যমে জানাতে চাই, কারণ বিষয়টি নিয়ে খুবই আতঙ্কের মধ্যে আমরা অনেকেই আছি। যে ডিপোর্টেশন নিয়ে ট্রাম্প প্রশাসনের যে ব্যাপক যে প্রস্তুতি, আমরা যতটুকু জেনেছি যে উনি এই ক্ষেত্রে কংগ্রেসের কাছে $25 মিলিয়ন চেয়েছেন, আইসকে প্রচুর ক্ষমতা দিয়েছেন বা দেওয়া হচ্ছে। তারপরে নানান তথ্য আছে এবং মাসে প্রায় 500,000 অর্থাৎ 5 লাখ অভিবাসীকে, আনডকুমেন্টেড বা অপরাধী যারা আছে তাদেরকে ডিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ধরনের নানান কিছু আমরা শুনতে পাচ্ছি। আবার এটাও দেখেছি যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্রিস্টি নয়েম অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যদি তারা এখনই দেশ ত্যাগ করে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগ পেতে পারে। আর 14 বছর বয়সের বেশি যারা অবৈধ অভিবাসী আছে তাদেরকে নিকটস্থ ফেডারেল অফিসে গিয়ে নাম তালিকাভুক্ত করতে বলেছেন এবং বা টিপসই দিতে বলেছেন, অন্যথায় তারা গুরুতর অপরাধী হিসেবে বিবেচিত হবেন। এই ধরনের নানান কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের যে পর্যন্ত আমরা জানি যে এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, বা আরও হয়তো তথ্য আপনার কাছে আছে। এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে কি কি তথ্য আছে? কারণ আপনি জানেন যে আমাদের নিউ ইয়র্ক, যেটা খুবই একটি ইমিগ্র্যান্ট বান্ধব একটি স্টেট, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মেয়র এরিক অ্যাডামস, তিনিও এই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতির বিষয় বা নিচ্ছেন, বা তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সহযোগিতা করবেন এটাও বলা হয়েছে। এবং আমরাও জানি যে নিউ ইয়র্কে প্রায় 2.5 লক্ষ যারা ইমিগ্র্যান্ট বা অবৈধ আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট যাদের ডিপোর্টেশন অর্ডার রয়েছে আদালতে, এমন তথ্যও আছে। তো এই বিষয় সম্পর্কে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিনই এই সমস্ত বিষয় নিয়ে কাজ করছেন, ফেস করছেন। এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বিস্তারিত কথা বলেন, তাহলে যারা এই সমস্যার মধ্যে আছে তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ জনাব রানা আহমেদ সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনি অনেক কিছু অলরেডি বলে দিয়েছেন। তার মধ্যে একটা কথা হচ্ছে কি, সবাইকে বুঝতে হবে, আমি ক্যাটাগরিক্যালি ভাগ করি। আমেরিকাতে একটা পোরশন হচ্ছে যারা বৈধভাবে আমেরিকার নাগরিক হয়েছেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, তাদের ভয়ের কারণ যদি তারা বৈধভাবে নাগরিক হওয়ার ক্ষেত্রে যদি প্রতারণার কোনো শিকার, প্রতারণা করে থাকেন, কোনো ফেক ডকুমেন্ট দিয়ে থাকেন,
যেটা আমেরিকান সরকার চাইলে এটা বের করতে পারবে। যাদের হয়তো অন্য কোনো নাম ছিল, যদি প্রিভিয়াস কোনো নামে তার ডিপোর্টেশন থেকে থাকে এবং সে নাম পরিচয় গোপন করে নতুন কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, নাগরিক হয়েছে। এখন আমি সবসময় বলে থাকি, আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমে আগে যে পেপারে ফিঙ্গারপ্রিন্ট হতো, ওই ফিঙ্গারপ্রিন্ট কার্ডটা এখন ডিজিটালি আপডেট হচ্ছে। অনেকে হয়তো বলতে পারে যে অ্যাটর্নি মঈন চৌধুরী বলছে আমি তো গত বছরেই আমেরিকা থেকে বাইরে গিয়ে ঘুরে আসলাম। হ্যাঁ, ট্রু, আপনি হয়তো গত বছরে আমেরিকা থেকে বাইরে গিয়ে বেরিয়ে আসছেন, কোনো সমস্যা হয় নাই। যদি কোনো কারণে তারা কিন্তু র্যাপিডলি ফিঙ্গারপ্রিন্ট গুলো আপডেট করছে, 94, 95 যারা, এমনকি এই 90s এর আগেও যারা আসছে, যে তাদের ভিন্ন নাম থাকতে পারে, পরিচয় থাকতে পারে, তখন তারা এই ফিঙ্গারপ্রিন্ট যদি আবার কোথাও নেয়, তখন ম্যাচ হলে দেখা যাবে যে সে, এই লোকটা হয়তো একই ব্যক্তি, হয়তো ভিন্ন নামে তার ডিপোর্টেশন ছিল, কিন্তু সে ডিপোর্টেশন অবজ্ঞা করে ভিন্ন নামে সে আমেরিকার বর্তমান নাগরিক হয়েছে। এই ক্ষেত্রে তারা করে কি, তাকে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে পাঠাতে পারে। কারণ যদি আগে তার নাম পরিচয় গোপন না করতো, তাহলে সে প্রথমেই সে কিন্তু আর গ্রিন কার্ড পাওয়ার যোগ্য থাকতো না। এই ক্ষেত্রে নিয়ম ছিল সে আগের জিনিসটা সে রিওপেন করে এবং নতুন করে সে অ্যাপ্লিকেশন করে, একই নাম ঠিকানা ধারণ করে, ইনফরমেশন চেঞ্জ না করে কাজটা করে। অনেকে ভয় পাওয়ার জন্য অতীতে ভুল পরামর্শ পেয়ে এগুলা করেছে। এই জিনিসটা সতর্ক থাকতে হবে। আর যারা এই দেশে বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছে, আবারও বলছি, বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছে, কোনো জালিয়াতি না করে। আবার অনেকে বলবে অ্যাটর্নি মঈন জালিয়াতি কি বলে, অনেকে আমরা জানি বিভিন্ন ডকুমেন্ট, এমন কোন ডকুমেন্ট প্রডিউস করেছে যেটা তারা আসলে হয়তো তারা বৈধভাবে হয়তো পারতো না। সো এইসব জিনিস বিবেচনা করবেন আপনারা যারা এই দেশে আমেরিকার বাইরে। আরেকটা জিনিস, যারা গ্রিন কার্ড নিয়ে যারা আমেরিকায় আছেন, তাদেরকে অনুরোধ আমি করব, তারা দেশের বাইরে 6 মাসের বেশি থাকবেন না। কারণ 6 মাসের বেশি থাকলে এয়ারপোর্টে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন। 1 বছরের বেশি আমেরিকার বাইরে থাকলে পারমিশন ছাড়া গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে, এমনকি আপনাকে এয়ারপোর্ট থেকে গ্রিন কার্ড রেখে হয়তো বিদায় করে দিতে পারে, অথবা টুরিস্ট ভিসা দিয়ে দিবে, অথবা কোর্টে পাঠাতে পারে। এবং স্টুডেন্ট যারা আছেন এখানে, তাদের সতর্কতা হচ্ছে তারা অবশ্যই স্ট্যাটাস মেনটেন করবেন। যদি কোনো কারণে স্ট্যাটাস না থাকে, আপনার সার্ভিস টার্মিনেট হয়ে যায়, তারা কিন্তু আন্ডার দ্য রিস্ক অফ অ্যারেস্ট তাদেরকে ডিটেনশনে নিয়ে যেতে পারে। ডিটেনশনে নিলে পরে তারা যে কাজটা করতে হয়, যেমন আপনারা শুনেছেন, হয়তো আমার ফেসবুকের রিলস থেকে দেখেছেন, এয়ারপোর্ট থেকে অনেক স্টুডেন্টকে, মানে রিটার্নিং স্টুডেন্টদেরকে ভিসা ক্যান্সেল করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার যদি তখন যদি সে অ্যাসাইলাম ক্লেম করতে চায়, তাকে সুযোগ দেওয়া হয়, ডিটেনশনে নিয়ে যাওয়া হচ্ছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সতর্কতার সাথে সতর্কতা অবলম্বন করতে হবে। ধরপাকড় আমেরিকায় অনেক হচ্ছে। এজ অফ টুডে মোর দেন 50,000 ডিটেইনিজ এখন অলরেডি ডিটেইন আছে আমেরিকান ডিটেনশন সেন্টারগুলোতে। সো সরকার যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল ডোনাল্ড ট্রাম্প, সেটার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। এবং তার যেহেতু হাউস এবং সিনেট দুইটাই ট্রাম্পের লয়ালটি, সবাই রিপাবলিকান পার্টির অধীনে, সে চাইলে এই সুযোগটা নিতে পারবে। এবং আর যাই বলেন না কেন, হাউসে এবং সিনেটে রিপাবলিকান পার্টি যতদিন কন্ট্রোলে থাকবে, তার আপার হ্যান্ডটা থাকবে। সেক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বলি, আমি এক্সাম্পল দিয়ে বললে হয় কি রানা ভাই, মানুষজন জিনিসটা বুঝে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে রিয়েল কেস, সেক্সুয়াল অ্যাবিউসে একটা ভদ্রলোক, তার গ্রিন কার্ড ছিল, গ্রিন কার্ড আছে, সেক্সুয়াল অ্যাবিউজ কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে, মাইনরকে সেক্সুয়াল অ্যাবিউজ করেছিল, তাকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ক্রিমিনাল কেস চলা অবস্থায় তাকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাকে বর্তমানে আইসি ডিটেনশনে আছে, তাকে পাঠিয়ে দেওয়ার পরিক্রমা, মানে প্রসেস চলছে, রিভোক করার প্রক্রিয়া চলছে। এবং এগুলা যেহেতু ক্লাসিফিকেশনের পরে এগুলা তাকে হয়তো বের করে দেবে। অনেক ক্ষেত্রে আপিলের হলে তো সময় ক্ষেপণ করা যায়, কিন্তু যেহেতু ক্লাসিফিকেশন ক্রাইমের মধ্যে পড়ে। আরেকটা ক্রাইম ডোমেস্টিক ভায়োলেন্স। যারা অতীতে ডোমেস্টিক ভায়োলেন্সে গিলটি প্লি করেছিলেন,
তারা কিন্তু বর্তমানে রিস্কে আছে। অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন ল দে ক্যান বি রিমুভ, দে ক্যান বি ইস্যুড এনটিএ। ধরেন কেউ হয়তো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়েছে, ভাই ভাইয়ের ঝগড়া হয়েছে, মা বাবার সাথে ঝগড়া করেছে, হয়তো আননোন ভাবে পুলিশ কল দিয়েছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, পরের দিন সে হয়তো দুঃস্বীকার করে চলে এসেছে। অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন ল এটা কিন্তু ট্রাম্প, এই লটা ট্রাম্প তৈরি করে না, এই লটা এক্সিস্টিং ছিল, ট্রাম্প শুধু লটা এনফোর্স করার চেষ্টা করছে সঠিকভাবে। সো এক্ষেত্রে তার হতে পারে সে যদি এখন অনেকে আসছে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে যাচ্ছে, অথচ তার গিলটি প্লি করে সে হয়তো দুঃস্বীকার করে বাসায় চলে আসছে, সে বুঝতেছে না কতটুকু সিরিয়াস এটা। এখন সে নাগরিকত্ব অ্যাপ্লাই করবে, এর ভিতরে যদি লাস্ট 5 ইয়ার্স যদি রেকর্ডটা থাকে, তাকে হয়তো আইসি অ্যারেস্ট করতে পারে। তোমার তো নাগরিকত্ব দূরে কথা, তোমার দেশে থাকারই কথা না। সো এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম, কিন্তু অনেকের জীবনে অনেক করুণ পরিণতি নিয়ে আসবে। আমি সবসময় বলি, একটা ফ্যামিলি থেকে একটা লোক যদি আপনার সরে যায়, হেয়ার অফ হাউস হোল্ড, তখন ফ্যামিলিটা খুব ভেঙে পড়বে। আমরা ইমিগ্রেশন নিয়ে অনেক সেমিনার করি, অনেক জায়গায় যাই, কথা বলি, শুধু এটাই বলি যে কমিউনিটি যেন এই ক্ষেত্রে দুর্দিনে কারো যাদের সমস্যা তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, এবং মান্থ অফ রমাদান ব্লেসিংস, মান্থ অফ ব্লেসিংস, আমরা একে অপরকে সহায়তা করব। তবে ডিপোর্টেশন ইজ রিয়েল, ইজ হ্যাপেনিং, ডিটেনশন ইজ রিয়েল, ইজ হ্যাপেনিং, আইস রেট দিচ্ছে, এটাও হ্যাপেনিং, ইজ রিয়েল। এটাকে অনেকে বলতে পারেন যে আমি যখন জানি না, হয়তো এটা তথ্য দেন, আমি নাম ঠিকানা না দিলে এটা বিশ্বাস করবো না। দিস ইজ রিয়েল, ইজ হ্যাপেনিং। ইজ আমেরিকান নিউজগুলো ফলো করেন, শুধু TVN 24 না, পুরো আমেরিকান নিউজ ফলো করেন, তখন দেখবেন ইজ রিয়েল। অনেকে বলে আপনি বলতে এই টিভিতে বলে, ওই টিভিতে বলেন না, দিস ইজ রিয়েল, ইজ হ্যাপেনিং। সো সবাইকে সতর্ক থাকবেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন। আবার আরেকটা বলছে, এক্সপায়ারি রিমুভাল যারা হচ্ছে, যারা যদি কেউ কন্টিনিউয়াস এই দেশে প্রেজেন্স প্রমাণ করতে না পারে, দে শুড বি এক্সপায়ার্ড রিমুভালস। এক্সপায়ার্ড রিমুভাল তারা পড়ে যাচ্ছে, তাদেরকে এমনকি জাজ না দেখেও তাদেরকে হয়তো তাদেরকে আমি সেই প্রশ্নটি আপনার কাছে করতে চাচ্ছিলাম, যে বিষয়টি আপনি বলছিলেন, তো এর মধ্যে একটি উদাহরণ হিসেবে দিয়ে, এবং আপনার ফেসবুকেও আমরা স্ট্যাটাস দেখেছি যে আপনি বলেছেন যে একজন বাংলাদেশের স্টুডেন্টকে এয়ারপোর্ট থেকেই বিদায় করে দিয়েছে। কি অপরাধ, মানে কি কারণে তাকে বিদায় করেছে? সে কি কোনো অপরাধের সঙ্গে ছিল, নাকি বেশি দিন ছিল, নাকি যে স্টেটে তার পড়াশোনা করার কথা সেখানে পড়াশোনা না করায় বা অন্য জায়গায় চাকরি বাকরি করার কারণে দিয়েছিল, নাকি অন্য কি কারণ ছিল? কারণ এমনিতেই আমরা দেখেছি যে আপনি শুধু নিউ ইয়র্ক স্টেটের কথাই আমরা বললাম যে 2.5 লক্ষ যারা আছেন আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট, যাদের ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে। এবং এক্ষেত্রে যেটা আমরা দেখছি যে কঠোরতার পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অ্যাসাইলাম আবেদনও প্রায় করা যাবে না এরকম কথা বলা হচ্ছে, বরং যারা অ্যাসাইলাম করেছেন, কোর্টে হিয়ারিং আছে, তাদেরকেও কোনো রকম অর্ডার ছাড়াই ডিপোর্ট করতে পারে এমন ক্ষমতাও দেওয়া হচ্ছে আইসকে। তো এই ক্ষেত্রে করণীয়টা কি হতে পারে, যদি এই ডিপোর্শন ঠেকাতে কি আইনি ব্যবস্থা আছে? আমি আপনাকে একটা কথা বলি, যে কথা শুনছেন, যদি কোর্টে কারো কেস পেন্ডিং থাকে এবং সে কোনো ক্রাইমে জড়িত না থাকে, তাকে কোনোভাবেই দেশ থেকে বিতাড়িত করা হবে না, যদি না সে কন্টিনিউয়াস প্রেজেন্ট প্রমাণ করতে পারে। অ্যাসাইলাম কেস যদি ফাইল করে কেউ, দ্যাট মিনস সে আন্ডার ইমিগ্রেশন প্রসেস চলে আসবে। অ্যাসাইলামটা ভ্যালিড হতে হবে, অ্যাসাইলামটা বিশ্বাসযোগ্য হতে হবে। ফেক অ্যাসাইলাম হলে প্রবলেম হতেই পারে। যদি তারা সন্দেহ করে ফেক অ্যাসাইলাম, তাকে হয়তো রিমুভ করার চেষ্টা এক্সপ্লয়েট করতে পারে। কিন্তু যদি রিয়েল অ্যাসাইলাম কেস যদি ফাইল করতে পারে, অ্যাসাইলাম কেস যদি ফাইল হয়, সে কিন্তু আন্ডার ইমিগ্রেশন প্রসেসিং এ এনটিএ ইস্যু হবে বা রিসিপ্ট নোটিশ হবে, সমস্যা হওয়ার কথা না। যদি এর ভিতরে কেউ যদি যারা অবৈধভাবে আসছে, কোনো ডকুমেন্ট তাদের নাই, কবে আসছে প্রমাণ নাই, কোনো নাম ঠিকানা নাই, কোনো ক্রাইমে জড়িত, তাদেরকে কিন্তু সরকার চাইলে অনেক ক্রাইম জড়িত হলে তাকে ডিটেনশনে নিতে পারে। এটা কিন্তু বর্তমান আইনে রেলি অ্যাক্টে যেটা আছে, ওই লেক এন্ড রেলি অ্যাক্টটা আমরা আগে ডিসকাস করেছি একটা নিয়ে, ওই অ্যাক্টটা কিন্তু একমাত্র কেউ যদি এমনকি $100 পরিমাণ চুরিতে করে, শপলিফটিং করে, তাকেও কিন্তু চাইলে সরকার ইচ্ছা করে ডিটেইন করতে পারে, ইমিগ্রেশন তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে এবং রিমুভাল প্রসিডিং এ নিয়ে আসতে পারে। এক্ষেত্রে মানে এটা হচ্ছে বর্তমান আইন, এই আইনটা নতুন হয়েছে, আইনটা আগে লেক এন্ড রেলি একটা আগে হয় না। এটা ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি 29 তারিখে সাইন করেছে, কংগ্রেসের অ্যাপ্রুভালের ভিত্তিতে, সিনেট এবং হাউসের অ্যাপ্রুভাল দিয়েছে, তারপর সাইন করেছে।
অনেক ধন্যবাদ। বিষয়টা তো যেটা আমি বলছিলাম যে এই অবস্থায় যেটা আমরাও বললাম যে শুধু নিউ ইয়র্কে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের সংখ্যা প্রায় 2.5 লক্ষের মতো আছে। তো এক্ষেত্রে যে প্রথমে আমি যেটা জানতে চাইবো, ডিপোর্টেশন অর্ডার যদি কেউ পেয়ে থাকে প্রথমেই তার কি পদক্ষেপ নেওয়া উচিত, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তবে প্রশ্নের উত্তর নেব, বেশ কয়েকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তাদের প্রশ্নগুলো নেবার পরে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি আলসারি থেকে শাহাদাত হোসেন বলছিলাম। জি বলুন। স্যার, আমার দুটো প্রশ্ন ছিল। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি 2 বছর, প্রায় অলমোস্ট 6 মাস হয়ে গেছে। জাস্ট আমি এ পর্যন্ত শুধু একটা পেপার পাইছি। আমি রিসেন্টলি সিটিজেন হয়েছি, তো আমি কি এখন আমার ওয়াইফের আপডেট থেকে এটা কি আপডেট করবো? আর দ্বিতীয়ত প্রশ্ন হলো, আমার অ্যাপ্লাই করার পরে আমার একটা বেবি হয়েছিল। তো আমার বেবিটাকে আমি এখন পর্যন্ত অ্যাড করতে পারি না, যেহেতু আমি কোনো ইনভেস্ট নাম্বার বা কোনো নাম্বার পাই নাই। তো শুনলাম না কি সিটিজেন হয়ে গেলে বেবিটা কি সিটিজেন হয়ে যায়, বাংলাদেশে নাকি অ্যাপ্লাই করা যায়, মানে প্রসেসটা কি যদি একটু বলতে। অনেক ধন্যবাদ জনাব। হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব শাহাদাত। আপনি প্রায় প্রশ্ন করেন, এই প্রশ্নটা এর আগেও একদিন করেছেন, তারপরেও আপনি আজকে আবার হয়তো বিষয়টাকে আরও যাচাই বাছাই করতে চান, সে করেছেন। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। যদি কেউ আমেরিকার নাগরিক হওয়া অবস্থায় তার বাচ্চা যদি দেশের বাইরে কোথাও জন্মগ্রহণ করে, সে অটোমেটিক আমেরিকার নাগরিক। তাকে এটা করতে হবে সিআরবিএ, কনসুলার রিপোর্টিং অফ বার্থ অ্যাব্রড। এখানে তাকে যোগাযোগ মানে এইভাবে সে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তার কিন্তু অনেক কাজ আছে, তার লাস্ট রেসিডেন্স গুলো দেখবে, তারপরে তার ট্রিপ দেখবে আসলে তার বাচ্চা কিনা এটা। কারণ অনেক সময় দেখা যায় যে তার যে ভ্রমণ হিস্ট্রির সাথে বাচ্চার বয়সের মিলতে না পারে, এক্ষেত্রে তার যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে যদি মনে হয় এটা তার বাচ্চা, সেটা অবশ্যই সে সিটিজেন হয়ে যাবে, পাসপোর্ট নিয়ে আসবে। কিন্তু যদি সে সিটিজেন হওয়ার আগে হয়ে থাকে তার বেবিটা, এবং সে যদি বর্তমান নাগরিক হয়েছে, তখন সে ওয়াইফের সাথে আর তার বেবি আসবে না। সে আবার ওয়াইফের যে বাচ্চার জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। ওয়াইফেরটা অ্যাপ্লাই থাকবে, বাচ্চাটা আলাদা অ্যাপ্লিকেশন হবে অ্যাজ এন সিটিজেনের সন্তান হিসাবে। সেক্ষেত্রে ওনার ওয়াইফের তার ওয়াইফের এটাতে অবশ্যই আপডেট করা উচিত, এবং আপডেট করতেই হবে, করলে তারা ফাস্টার হবে। তো তাতে কি এটা আবার বেশি প্রলম্বিত হবে কি না, যে আগে হয়তো এমন একটা অবস্থায় আছে খুব কাছাকাছি চলে আসছে, আবার এটা আপডেট করতে যে সে গ্রিন কার্ড ছিল আগে, হ্যাঁ এখন সিটিজেন 6 মাস আগে গ্রিন কার্ড ছিল, 6 মাস পরে সিটিজেন হয়েছে, সিটিজেন তার ফাস্টার হবে। এবং তার সব ডকুমেন্ট নির্ভর করে যে অ্যাপ্লিক্যান্ট বা পিটিশনরা কত দ্রুত এগুলো প্রোভাইড করে ডকুমেন্ট, মানে কোনো আরএফই পাওয়ার পরে, বা যদি ভালোভাবে ফাইল করেছে, কারণ অনেকে জানাতে অনেক ফাইল করে, তখন অটোমেটিক ফাইলটা একটু আবার আরএফই আসবে। তার বিশ্বাস অনেক কেস ডিনাই হচ্ছে, এখন জানাতে অনেক ফাইল করে ডিনাই হচ্ছে। সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, একটু প্রফেশনাল দিয়ে ফাইল করবেন, যেহেতু এটা আপনার জীবনের হয়তো প্রথম ফাইল করছেন। যারা করে, যা অ্যাটর্নির মাধ্যমে করলে খরচ একটু বেশি লাগবে, আর যারা ধরেন মাল্টি সার্ভিস করে তারা করাইতে পারেন, যারা কমফোর্টেবল ফিল করে। আমরা কাউকে না করি না, তবে বেসড অন ইউর ইনফরমেশন আপনি জানা লোক দিয়ে করা উচিত। তো ওনার বাচ্চা, আপনি যেটা পরামর্শ দিলেন, ওনার বাচ্চা যদি ওনার নাগরিকত্ব হওয়ার পরে হয়, তাহলে বাই বার্থ উনি আমেরিকার সিটিজেন হয়ে গেছে বাচ্চাটি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সিটিজেন হওয়ার আগে গ্রিন কার্ড থাকা অবস্থায় যদি বাচ্চা হয়ে থাকে, আপনি বললেন তার জন্য আলাদা আবেদন করতে হবে, এবং সেক্ষেত্রে ওই বাচ্চাটি পাসপোর্ট কিভাবে পাবে, কোথায় পাবে? সেক্ষেত্রে বাচ্চা পাসপোর্ট পাবে না যদি তার সিটিজেন হওয়ার আগে যদি বাচ্চার জন্ম হয়ে থাকে, তাহলে সে বাচ্চার সিটিজেন পাসপোর্ট হবে না। সে যথারীতি তাই সে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের মাধ্যমে ইন্টারভিউ হবে, তারপরে তার ভিসাটা দেওয়া হবে, এখানে সে গ্রিন কার্ড পাবে। এখন তার সিটিজেন হওয়া অবস্থায় যদি বাচ্চার জন্ম হয়ে থাকে, সিটিজেন হইলো আজকে, কালকে বাচ্চার জন্ম হলো, তখন সে সিআরবি, কনসুলার রিপোর্টিং অফ বার্থ অ্যাব্রড ফাইল করে স্বতঃস্ফূর্তভাবে সন্তোষজন করে প্রমাণ করতে হবে বাচ্চাটা তার, তখন তারা তাকে সিটিজেনশিপের পাসপোর্ট দিবে, তাকে ট্রাভেল করাবে। অনেক অনেক ধন্যবাদ জনাব শাহাদাত। আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছেন। আশা করি আজকে আরও আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনার যে বিষয়টি নিয়ে আপনি বারবার প্রশ্ন করছেন, সেটি আপনার কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন।
জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার নাম খালেদ, আমি নিউজার্সি থেকে বলছি। জি। তো আমার দুটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে মইন সাহেবের কাছে, আমি লাস্ট ইয়ার জুন 2023-তে I-130 সাবমিট করি। তো এটা পেন্ডিং আছে। এখন এর ভিতরে আমি রিসিভ লেটার পাইছি, আরেকটা লেটার পাইছিলাম, আমি ওইটা লেটারটা আমি লুজ করেছি। তো ওইটাতে আসছিল যে আমার লাস্ট 5 ইয়ার্সের ডাটা দেওয়ার জন্য, যে আমি কোথায় কাজ করেছি, কোথায় ছিলাম, কি আশেপাশে সবগুলা। বাট ওই লেটারটা আমি পুরো মতো পড়তে পারি নাই, বাট আমি ওইটা লুজ করেছি। ওইটাতে আমি কেমনে আবার জিও করতে পারি? সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমি USCIS এর ওয়েবসাইটে আমি অনলাইন অ্যাক্সেসের জন্য আবেদন করছিলাম। ওরা আমার এই ইমেইলে USCIS ওইটা ইয়েটা দিচ্ছে, অ্যাক্সেস নাম্বারটা দিচ্ছে, বাট ওইটা আমার কাজ করে না। সো আমি ওইটার জন্য কি করতে পারি, বা ওই লেটারটা যে লুজ করেছি ওইটার জন্য আমি কিভাবে পেতে পারেন ওই চিঠিটা আবার, বা ওই ইনফরমেশনগুলো কিভাবে আবার সাবমিট করতে পারেন, এটাই আপনার প্রশ্ন, তাই তো? অনেক ধন্যবাদ। সম্ভবত আপনার নাম হালিম বলেছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি মইন চৌধুরী। ধন্যবাদ হালিম সাহেব। আপনি দুটি উপায়ে করতে পারেন। প্রথমত, যদি আপনার অনলাইন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অ্যাকাউন্টে অ্যাক্সেস করলে আপনি সব নোটিশ আপনি দেখতে পাবেন। কিন্তু অ্যাক্সেস নাকি পাচ্ছেন না? অ্যাক্সেসে পাচ্ছেন না, আপনি চাইলে USCIS এ কল করে দেখতে পারেন যেভাবে আবার রিভাইভ করা যায় কিনা। অবশ্যই পারবেন, সুযোগ আছে। আপনাকে তারা আবার হয়তো ফরগেট পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড আসতে পারে। আপনি যারা একটু কম্পিউটার বুঝে তাদের কিনা একটু বসেন, এটা করা যাবে। আর যদি এটা নাই পারেন কোন কারণে, তাহলে আপনি USCIS এ চিঠি লিখতে হবে I-130 যে আপনার পান নাই, তখন তারা অথবা কলও করতে পারেন। কল করে তারা আপনাকে আবার নোটিশটা পাঠানোর ব্যবস্থা করবে। এক্ষেত্রে আপনার ইংলিশ জানা কাউকে দিয়ে কল করা, আপনি সাথে থাকবেন, তারা আপনার কলে রেসপন্স করবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এগুলো অধৈর্য হলে হবে না। আপনি ধৈর্য সহকারে কথা বলতে হবে এবং অনেকক্ষণ অপেক্ষা করতে হবে লাইনে থাকলে, অথবা ইমেইলে আপনি যোগাযোগ করতে পারেন বা মেইলে পাঠাতে পারেন। অনেক ধন্যবাদ জনাব হালিম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। একটু ফেসবুক থেকে প্রশ্ন দুই একটা নিয়ে আবার টেলিফোনে যাব। রবিন রাজ, তিনি বলেছেন অ্যাসাইলাম করার পর স্টেটমেন্ট ইমিডিয়েট সাবমিট করলে কি তাড়াতাড়ি হিয়ারিং ডেট পাওয়ার কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ। এরকম কোনো নিয়ম নাই, কারণ স্টেটমেন্ট যদি ইমিডিয়েটলি ফাইল করেন, আপনার ইন্টারভিউ হয়তো 5 বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে, অথবা 6 মাস পরে হতে পারে। স্টেটমেন্ট সচরাচর আপনি যদি কোর্টে হয় স্টেটমেন্ট অবশ্যই ফাইল করতে হবে, কিন্তু USCIS যখন ফাইলটা নিচ্ছে, ইমিডিয়েট ফাইল করা ম্যান্ডেটরি না। কিন্তু তারপরে আপনি আপনার সব সময় জানা থাকতে হবে আপনার ঘটনা কি, এবং আপনি এটা নিয়ে স্টাডি করতে হবে, কারণ আপনার স্টেটমেন্টে আপনার প্রশ্ন উত্তর এখানেই আছে। অনেক ধন্যবাদ রবীন্দ্রাজ। মিঠু US, তিনি বলতেছেন যে আমি গত 2023 সেপ্টেম্বর পরিবার নিয়ে আমেরিকা আসছি, কিন্তু আমার ওয়াইফ আসছে কানাডা বর্ডার দিয়ে। এখন আমরা এখানে এসে অ্যাসাইলাম করেছি এবং আমার ওয়াইফের আন্ডারে আমরা সবাই ওয়ার্ক পারমিট পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াইফকে কি এক্সপারডাইট রিমুভার করতে পারে? আর সেই ক্ষেত্রে আমরা সবাইকে একসাথে পড়বো কি না, দয়া করে জানাবেন। ধন্যবাদ। আমি এইসব ক্ষেত্রে যখন কথা বলেন আপনার টিভিতে, কারণ হচ্ছে আপনাদের একজন লয়ার অবশ্যই আছে। যখন একটা কোর্টে কেস যায়, আপনারা কোনোভাবে ভুলেও নিজে ফাইল করবেন না। যে কোনো একজন অ্যাটর্নি অ্যাট ল, যারা নামের নিচে অ্যাটর্নি, তাদের সাথে সরাসরি কথা বলে। অনেকে অফিসে যায়, গিয়ে অফিসের স্টাফের সাথে কথা বলে একটা বুদ্ধি নিয়ে চলে আসে, ফাইল করে চলে আসে। ইউ মাস্ট সি অ্যান অ্যাটর্নি অ্যাট ল, যে যার নামে অফিস, তাকে আপনি দেখার চেষ্টা করবেন। যে অ্যাটর্নি অ্যাট ল, যে আমেরিকায় যে কোনো স্টেটের লাইসেন্স প্রাপ্ত অ্যাটর্নি অ্যাট ল আপনার সাথে কথা বলবে, তার পরামর্শ অনুযায়ী আপনি কাজগুলো করবেন। যদি আপনার ওয়াইফ যদি হাইপোথেটিক্যালি বলছে, আপনি অ্যাকচুয়াল ক্লায়েন্ট নিয়ে টিভিতে কথা বলার নিয়ম নাই। যদি কেউ বর্ডার দিয়ে আসে, সে নিশ্চয়ই ইন্সপেক্টর হয়েছে, তাকে নিশ্চয়ই ধরেছে, তাকে আটক করেছে, অথবা বর্ডার ছেড়েছে, অথবা মনে হতে পারে সে বর্ডার দিয়ে ঢোকার পরে সে পুলিশ কল, অনেক কিছু হচ্ছে, অনেকভাবে হচ্ছে। এটা আপনি টিভিতে বসে বুঝতে পারবেন না। সো আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন। যদি আপনি একই ইয়াতে ফাইল করে থাকেন, অবশ্যই একসাথে থাকবেন, কারণ অ্যাসাইলাম যখন ফাইল করেন অবশ্যই আপনার ইনক্লুড করতে হয় ফ্যামিলি মেম্বারকে। যদি ইনক্লুড থাকে অবশ্যই একসাথে থাকবে, ইনক্লুড না থাকলে থাকবে না। এটা আপনার অ্যাটর্নি, এবং আপনি ফাইল দেখে এবং ফাইলের সবসময় ফাইলের একটা কপি রাখবেন। আমি সবাইকে বলি যে আমি হই যাই হোক না কেন, যাই ফাইল করেছেন কপি আপনার কাছে রাখবেন, কারণ এটা আপনার ভবিষ্যতে
খুবই গুরুত্বপূর্ণ, এটার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ রুবেল আলী হায়দার আপনার প্রশ্ন করেছেন, সময় পেলে নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব। তবে একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। Assalamu alaikum. Assalamu alaikum, Moin bhai. First of all, I would like to say I love you both, big fan of you, and Ramadan Mubarak. ভাই আমার 3টা কোয়েশ্চেন ছিল। জি। আমি এবং আমার ওয়াইফ ভিজিট বিষয়ে আমেরিকায় এসে নভেম্বর অ্যাসাইলাম ক্লেম করি। তো আমরা কি এখন মানে আনডকুমেন্টেড এলিয়েন হিসেবে গণ্য হব? একটা কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চন হইল যে ট্রাম্পের সময় বা এখন বর্তমানে অ্যাসাইলাম অ্যাকসেপ্টেন্সের রেটটা কত, এবং ওয়ার্ক পারমিট কি পেতে এখন লেট হবে না ইউজুয়াল টাইমে দিয়ে দিবে? এই 3টাই কোয়েশ্চন আমার। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঞ্চুদ, প্রথমত আপনারা ডকুমেন্টেড, দ্বিতীয়ত অ্যাপ্রুভাল রেট, আপনি তো যেহেতু ট্যুরিস্ট ভিসা আসছে, আপনি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ফাইল করেছেন, আপনার অ্যাটর্নি একজন অবশ্যই থাকা উচিত, এবং না থাকলে আপনি একজন অ্যাটর্নিকে অ্যাড করতে পারেন। আমরা যারা অ্যাটর্নি এট ল আছি, আপনি যদি নিজে নিজে ফাইল করে থাকেন, আপনি অ্যাটর্নি এট ল একজন অ্যাড করতে পারেন। অ্যাটর্নি আপনার সবসময় জাস্ট এটার সুবিধা দুইটাই, যে আপনার অ্যাটর্নি আপনার সম্পর্কে জানলো এবং আপনার একজন প্রপার রিপ্রেজেন্টেশন থাকলো, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনি কোনো ওয়ার্ক পারমিট পেতে সমস্যা হওয়ার কথা না। এক্সিস্টিং রুলস অনুযায়ী এখন আমরা ফাইল করছি, আমরা অনলাইনে ফাইল করি, অ্যাসাইলাম ফাইল করি, একদিনে হয়ে যায়, রিসিপ্ট চলে আসে উইদিন কাপল আওয়ার্স, এবং ওয়ার্ক পারমিট 150 দিন পরে আমরা ফাইল করতে পারি, এবং অনলাইনে ফাইল করে 2 থেকে 4 সপ্তাহের ভিতরে চলে আসে, সবারই একসাথে আসবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার 3টি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আশা করি খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব হাসান। জি। আমি 2016 সালে আমার এই কেস চলাকালীন আমি একটা এক্সিবিটেড হ্যারাসমেন্ট এরেস্ট হই, এবং ওটাতে আমাকে ওরা দেয় আপনার ওই মানে আমার জানি দেয় ওরা করে যেতে 2 বছর পর্যন্ত আমি করছি। তখন আমার কেস চলে। এরপরে আমার 2018 সালে আমি এসালাম কেস নিয়ে নিই, আমার ওই কেসটা ডিসমিস হয়ে গেছে, ওই কেসটা শেষ। এরপরে আমি 2018 সালে এসালাম কেস উইন করি। ক্রিমিনাল কেস ডিসমিস হওয়ার পরে এরপরে আমি গ্রিন কার্ড পাই। গ্রিন কার্ড পাওয়ার পরে গত 2-3 বছর আমি 2-3 বার দেশে গেছি। এখন আমার এরপর লাস্ট জুলাইতে আমি দেশ থেকে আসছি, গত বছর জুলাইতে আমি দেশ থেকে আসছি। এখন আমার এই অবস্থাতে, ট্রাম্পের এই অবস্থাতে আমার দেশে যাওয়া এখন আসলে আমার ভীষণ প্রয়োজন। আমার বাবা অসুস্থ দেশে ভীষণ, এটার জন্য যাওয়া প্রয়োজন। তো এখন আমি এখন যেতে গেলে আমার আগে যে ক্রিমিনাল রেকর্ড আছে যেগুলো ডিসমিস হয়ে গেছে, এটাতে কোনো সমস্যা হবে কিনা আমি ফিরতে, বাট আগে যে গেছিলাম কোনো প্রবলেম হয়নি। অনেক ধন্যবাদ রাকিব হাসান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে এটা নিয়ে ভয় পাচ্ছে, আমার কাছে আসেন, টাকা কনসালটেন্ট ফি দিয়ে কথা বলেন। তবে আমি আজকে রমজান মাসে এটা আপনার রিকোয়েস্ট করব, যারাই কথা শুনছেন, যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন আমাদের এই শোতে, আপনার নিকটবর্তী যার যার উপাসনালয় মসজিদে আপনারা কিছু কন্ট্রিবিউট করবেন আমার নামে এবং TVN 24 নামে, এবং আমাদের হাবিব ভাই এবং আমাদের রানা ভাইয়ের নামে, যারা এই উপকারটা করছেন। কারণ আমার কিন্তু অফিসে কিন্তু কনসালটেশন ফি দিয়ে অনেকে কথা বলতে আসে সব বিষয় নিয়ে। তো ভেরি ইম্পর্টেন্ট পোরশন হচ্ছে এটা, যে আপনি যদি অতীতে কোনো ক্রিমিনাল কেসে গিলটি প্লি করে থাকেন ডিফারেন্ট, তারপরে আপনি সিটিজেন হয়ে থাকেন একটা স্ট্যাটিউটরি টাইমের পরে ছোট কোনো ক্রাইমে, নাগরিক হলে ভয়ের কোনো কারণ নাই। অথবা অতীতে কোনো ক্রিমিনাল কেসে যদি আপনি অ্যাকিউজড হয়ে থাকেন এবং কেস ডিসমিস হয়ে থাকে, অথবা ট্রায়ালে গিয়ে কেস প্রমাণ করতে পারলো না, তখন কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। কোয়েশ্চন নাম্বার 1 হচ্ছে, হ্যাভ ইউ বিন অ্যারেস্টেড? হয়তো হতে পারে ইয়েস। হ্যাভ ইউ বিন কনভিক্টেড অফ এনি ক্রাইম? যদি কনভিক্টেড না হয়ে থাকেন, ভয়ের কারণ নাই। এবং কনভিক্টেড হওয়ার পরেও যদি আপনি গুড মোরাল ক্যারেক্টার পাস করে আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, আপনাকে এই আগের বিষয় নিয়ে ইমিগ্রেশনে আর কোনো প্রশ্ন করবে না। যদি কোনো পেন্ডিং কেস থেকে থাকে, আবার আপনি সেম কেস আবার রিপিটেড অফেন্ডার হিসেবে পরিচিত হন, তখন আপনার এটা কিন্তু গুরুতর শাস্তি হবে। সবাইকে এটাই আমি অনুরোধ করি, আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন ঝামেলা এড়িয়ে থাকার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট।
সব সময়ের জন্য। অনেক সেক্ষেত্রে উনি যেটা প্রশ্ন করলেন যে ওনার বাবা অসুস্থ, এই অবস্থায় গ্রিন কার্ড ওনার কাছে আছে, যাওয়াটা কি ঠিক হবে এই ট্রাম্প প্রশাসনের সময়? উনি কি গ্রিন কার্ড পেয়েছে অ্যাসাইলাম কেসে নাকি বিয়ের মাধ্যমে না অন্য কোনো মাধ্যমে ডিপেন্ড না, করে? অ্যাসাইলাম করে ওই কেস টেস্ট শেষ হয়ে যাওয়ার পর অ্যাসাইলাম কেস করেছিলেন, অ্যাসাইলামের প্রেক্ষিতে অ্যাসাইলামে গ্রিন কার্ড পেলে সাধারণত নিয়ম হচ্ছে রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট করার কথা, কারণ যেই দেশ থেকে ওনারা এসেছেন ওই দেশের পাসপোর্ট ব্যবহার করাটা যুক্তিসঙ্গত না, এই জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যায় সবাই। সো যদি ইমার্জেন্সি হয় ইমিগ্রেশন অবশ্যই বুঝবে। এখন যদি আপনি লাক্সারি 6 মাস 7 মাসের জন্য যাচ্ছেন, সুখে শান্তিতে বসবাস করেন, তাহলে ইমিগ্রেশন এটা ভালো। না, এর আগে 2-3 বার উনি গেছেন, আবার গত জুলাই মাসে উনি এসেছেন, আবার তার বাবা অসুস্থ, যেতে চান। ইমার্জেন্সি হয় বুঝাতে পারে, সমস্যা হওয়ার কথা না। তবে যা না যাওয়াটাই হয়তো উত্তম হবে, যে পরিস্থিতি অন্তত সিটিজেন না হওয়া পর্যন্ত। যাই হোক, সেটা আপনার প্রয়োজনের উপরে নির্ভর করছে, বিষয়টি আপনার উপরেই আমরা ছেড়ে দিচ্ছি। তবে আমরা শুধু বর্তমান পরিস্থিতি সংক্রান্ত যে বিষয়টি আছে সেক্ষেত্রে যেটুকুন বুঝি তাতে আমরা মনে করি যে আপনার না যাওয়াটাই উত্তম। বিষয়টি এখন আপনার উপরেই নির্ভর করছে। তো আরও অনেক দর্শক আমাদের টেলিফোনে আছেন এবং ফেসবুকেও কিছু প্রশ্ন আছে, দুজনের বলেছিলাম আমরা আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব, তবে একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে আরও বেশ কিছু দর্শক টেলিফোনে ছিলেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি, অ্যাটর্নি মঈন সাহেবের কাছে আমার প্রশ্ন যে আমার এই একটা ভাই ও ভিজিট ভিসা পাইছে রিসেন্টলি বাংলাদেশে। জি, সো ও এখন এখানে আসতে চাইতেছে এবং আসার পরে সে এখানে থাকতে চায়। সো কিভাবে থাকলে ভালো হবে এবং থাকা যাবে, বা ও আবার বলতেছে যে এখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে চায় বা অ্যাসাইলাম করে থাকতে চায়। এই ওয়ার্ক পারমিট করে থাকতে পারবো না অ্যাসাইলাম করে থাকতে পারবো, কিভাবে থাকলে ভালো হবে যদি একটা সুপরামর্শ দেয় নাকি? অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। এক্ষেত্রে আমি আপনাকে টিভির মাধ্যমে কোনো পরামর্শ দিতে পারবো না, কারণ তার ব্যক্তিগত, তার সাথে কথা বলতে হবে, তার বর্তমান অবস্থা কি, দেশে তার সমস্যা কি, না জেনে কিছুই বলা যাবে না। আপনারা যখন ট্যুরিস্ট ভিসা যখন এই দেশে অ্যাপ্লাই করেন, তখন আপনারা দেখাইতে হয় যে আপনারা দেশে ফেরত চলে যাবেন, এবং আসার আগে যে কথাগুলো বলেন, যদি জানতে পারে ইমিগ্রেশন যে আপনি আসার আগে থাকার পরিকল্পনা করছেন, they can revoke your visa, they can cancel your visa from the airport. This is happening. সবসময় বলে this is real, এগুলা is happening, it's not a joke. অনেকে আমাদের হাতের সময় কম, তার মানে বিষয়টি হচ্ছে যে ওনার পরিস্থিতি, কথা বলতে হবে, তার অবস্থা বুঝতে হবে, দেন আমরা সিদ্ধান্ত অনেক ধন্যবাদ। ব্যাপারে কথা হলো না কিন্তু আমাদের গোল্ড কার্ড, হ্যাঁ ওইটা নিয়ে বলছে। সুপ্রিয় দর্শক, আপনি একজন টেলিফোনে আছেন, আপনার ফোনটি নেব, তবে তার আগে একটু গোল্ড কয়েনের বিনিময়ে আমেরিকান নাগরিকত্ব কিভাবে পাওয়া যাবে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আমেরিকা যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গোল্ড কার্ডের কথা বলছে, এটা $5 মিলিয়ন বিনিময়ে আমেরিকান গ্রিন কার্ড এবং পাথ টু সিটিজেনশিপ গোল্ড কার্ড পাওয়া দিয়ে মধ্যে নাগরিকত্ব পাওয়া যাবে। বর্তমানে এক্সিস্টিং আইনে যেটা আছে, EB-5 এ $800,000 যদি কেউ ডেজিগনেটেড সার্ভিস সেন্টারে রিজনাল সেন্টারে জমা দেয়, তখন সে কিন্তু অটোমেটিক 2 ইয়ার্স গ্রিন কার্ড পায়, পরে রিনিউ করে 10 ইয়ার্স হয়, তারপর সে কিন্তু এটা আলটিমেটলি সিটিজেন হয়। কিন্তু এই জিনিসটাই অনেকেই ভাবতেছে যেটা এক্সপেনশন করবে, EB-5 হয়তো আর থাকবে না, এই সুস্পষ্ট নীতিমালা এখনো আসে নাই। তবে ভাবার বিষয় যে $5 মিলিয়ন আসলে কেমন লোকজন উৎসাহিত হবে এবং এই টাকার পরিমাণটা অনেক বেশি কিনা, যদি এত টাকা কারো কাছে থাকে সে কেনই বিদেশে আসবে। বাংলাদেশি টাকায় প্রায় 62 কোটি টাকা। আর আপনারা জানেন আমাদের যে থার্ড ওয়ার্ল্ড যে
কান্ট্রিগুলো আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ওইসব দেশ থেকে কিন্তু টাকা আনাটাও কিন্তু বৈধভাবে, বেটিং হবে মানে বৈধভাবে তার রেকর্ড দেখা হবে এবং টাকাটা তার বৈধ কিনা এটা কিন্তু যাচাই বাছাই করে তার টাকা হতে হবে, তার টাকা বা তার কোম্পানির টাকা হতে হবে। এমনকি যদি উৎস ছাড়া, আয়ের উৎস ছাড়া যদি আপনি টাকা আনে, ওটা কিন্তু তারা একবার ক্রিমিনাল প্রসিকিউশন হতে পারে দেশে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জন্য এই ক্ষেত্রে আমি অনেক আগে থেকে বাংলাদেশ সরকারের সাথে কথা বলে আসছিলাম যে আমরা যেন বাংলাদেশ বৈধ চ্যানেল টাকা লেনদেন করা যায়। এটা ভেরি আনফেয়ার যে আমরা এই দেশ থেকে লক্ষ লক্ষ টাকা আজকে বললে পাঠাচ্ছি, কিন্তু বাংলাদেশ থেকে টাকা পাঠাচ্ছে না। তখন গভর্নর বলে কি যে কেন আনবেন, তখন তো তরল্য কমে যাবে। তা আমাদের দেশ থেকে তরল্য তখন কমছে না। এটা ভাইস ভার্সা, এই যে আনফেয়ার ট্রেড, এটাই বলে। আমাদের হাতে সময় নেই, এটি বিষয়টি নিয়ে আমরা প্রতিশ্রুতি দিতে পারি যে আরেকদিন আপনার সাথে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো, একদম নিয়ম কারণ এর মধ্যে নিশ্চয়ই বিষয়টি অনেক ম্যাচিউরড হবে, তখন আমরা হয়তো ভালোভাবে বলতে পারবো। তো একজন টেলিফোনে আছেন, দর্শক ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, রমাদান করিম। আমার নাম মেহেদি, আমি ইন্ডিয়ানা থেকে বলছিলাম। জি, আসলে আমি গত বছর জুলাইতে আমি ক্রুজ শিপে জব করতাম। তো আমার C1D ভিসা মাফিক আমি ক্রু ল্যান্ডিং পারমিট নিয়ে আসছিলাম। এরপরে আমি আর রিটার্ন যাইনি ভেসেলে। তো আমি ডিসেম্বরে আমার অ্যাসাইলাম ফাইল করি। তো এখন আমি কি আসলে রিস্কে আছি বেশি, না আমার ক্রু ল্যান্ডিং নিয়ে আসার জন্য এটার জন্য আলাদা কোনো নিয়ম থাকে? অনেক ধন্যবাদ মেহেদি। জি, আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হলো, আমার ওয়ার্ক পারমিট তখন আসে নাই, যেহেতু আমার ক্লক স্টার্ট হয়ে গেছে, আমার অলরেডি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক শেষ হয়ে গেছে। তো আমি যে কাজ করতেছি সার্ভাইভ করার জন্য, এটা আসলে কি ক্রিমিনাল অফেন্স? মানে কি অবস্থা হতে পারে আপনার, এটাই হচ্ছে প্রশ্ন। জনাব মঈন চৌধুরী। ধন্যবাদ। হাইপোথেটিক্যালি যে কথাগুলো বলছি, যদি কারো এই দেশে ওয়ার্ক পারমিট না থাকে, সে বৈধভাবে কাজ করার সুযোগ নাই। এটা আমেরিকান বর্তমান আইন না, অতীতের আইন, সেম আইন। এই ক্ষেত্রে যদি প্রমাণ হয় যে ভ্যালিড ইএডি ছাড়া, এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট ছাড়া কাজ করেছে, তার একটা পেনাল্টি হতে পারে, অথবা এটা ভিসার ভায়োলেট হতে পারে। সেই ক্ষেত্রে আইস তাকে ইচ্ছা করলেই অনেক অসুবিধার মধ্যে ফেলতে পারে, বাকিটা বললাম না। সো C1D যেটা, এই ক্লাসিফিকেশন সাধারণত অ্যাডজাস্টমেন্ট হয় না। যেহেতু উনি দেশে সমস্যা ফিল করছে, অ্যাসাইলাম ফাইল করতে পারে, যেমন করতে পারে। উনি অ্যাটর্নির সাথে কথা বলা উচিত বিশদ ব্যাপারটা, যেমন ফাইল করার আগে সাথে বুঝিয়ে বলা উচিত ছিল, যারা ভয়টা থাকতো না। এবং আপনার যেহেতু অ্যাসাইলাম অ্যাকসেপ্ট করেছে, আপনার যদি প্রপারলি ইএডি which is employment authorization document ফাইল করে থাকেন, অ্যাপ্লিকেশন করে থাকেন, এটা অবশ্যই আসবে, ভয়ের কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ জনাব মেহেদি, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের ফেসবুকে প্রশ্ন রেখেছেন রুবেল, তাসনিমা বেগম এবং আলী হায়দার, সাকিবুন নাহার। আসলে সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই দুঃখ প্রকাশ করছে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না। ভবিষ্যতে নিশ্চয়ই আবার আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলতে পারবো। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই রমজানের প্রথম রাত্রিতে আপনি তারাবি পড়েই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, মাথায় টুপি এখনো আছে, সুতরাং আপনার প্রতি বৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই সুন্দর উপস্থাপনা করার জন্য। তবে একটা জিনিস বলতে চাই আমি TVN24 এর দর্শক এবং শ্রোতাদের জন্য, রমজান উপলক্ষে আমি ইমিগ্রেশন বিষয়ে ফোনে ফ্রি পরামর্শ দেব। তবে একটাই শর্ত, যদি পরামর্শ উপকৃত হন, আপনারা নিকটবর্তী মসজিদে আপনারা কিছু যার সুবিধা অনুযায়ী ডোনেশন করবেন। অনেক ধন্যবাদ আপনার এই উদারতার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ডিপোর্টেশন নিয়ে ট্রাম্প প্রশাসনের যে ব্যাপক প্রস্তুতি সেটা নিয়ে ব্যাখ্যা করেছি, এবং গোল্ড কয়েনের বিনিময়ে কিভাবে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে সামান্য হলেও কিছুটা আলোচনা করেছি, এবং আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে পেরেছি। যাদেরটা দিতে পারেনি দুঃখ প্রকাশ করছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।